রাজ্য সরকারের পথে হাঁটলো সিবিআই। সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি চেয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলো সিবিআই। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, আজকে সকালবেলায় সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার, ডেপুটি সলিসিটর জেনারেল, তিনি গিয়ে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করেন এবং দৃষ্টি আকর্ষণ করে বলেন যে তারা ইতিমধ্যেই অনলাইনে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে অনলাইন পরিষেবা রয়েছে সেই অনলাইনে তারা মামলা দায়েরের প্রক্রিয়া আজকে সকালের মধ্যেই সম্পন্ন করেছেন এবং তারা চান যে আগামী সোমবার দিন যখন রাজ্য সরকারের দায়ের করা যে মামলা রয়েছে তার শুনানি হবে, সেই সময় যেন একত্রে এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত করা যায়, সেই মর্মেই তারা আবেদন জানান। ফলত মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি সেই মর্মেই অনুমতি দিয়েছেন। তিনি শুধু প্রশ্ন করেছিলেন যে এই যে মামলা দায়ের করা হয়েছে, এই মামলার কারা দায়ের করেছে, অর্থাৎ সিবিআই এর কোন ব্যক্তি দায়ের করেছে, সেই প্রশ্ন তিনি করেছিলেন। তার কারণ, আইন অনুযায়ী এই ধরনের মামলা দায়ের করতে গেলে সিবিআই এর যিনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকবেন তিনি এই মামলা দায়ের করতে পারেন। ফলত সেই প্রক্রিয়াটা হয়েছে কিনা সেটাই তিনি জানতে চান এবং সিবিআই এর তরফ থেকে আইনজীবী তিনি জানান যে হ্যাঁ, সিবিআই এর যিনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর রয়েছেন তিনি এই মামলা দায়ের করেছেন। ফলে আগামী সোমবার দিন এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে হবে। তুমি জানো যে ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে তারা সর্বোচ্চ শাস্তি চান এবং নিম্ন আদালতের তরফ থেকে সেই শাস্তি দেওয়া হয়নি বলেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছেন। যখন তুমি জানো রাজ্য সরকারের মামলা কলকাতা হাইকোর্টে শুনানির জন্য এসেছিল, সেই সময় কিন্তু এই প্রশ্ন উঠেছিল যে রাজ্য সরকার আদৌ এই মামলা দায়ের করতে পারে কিনা, অর্থাৎ এই মামলা দায়ের করার ক্ষেত্রে আইন অনুযায়ী সিবিআই এর বক্তব্য ছিল শুধুমাত্র তারা করতে পারেন এবং তার পাশাপাশি পরিবার এবং যিনি মূল অভিযুক্ত রয়েছেন তিনি করতে পারেন। ফলে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই এই মামলা দায়ের করার এবং একই মর্মে কিন্তু সুপ্রিম কোর্টেরও একাধিক নির্দেশনা রয়েছে। ফলে তো সেই ধরনের একাধিক প্রশ্ন উঠেছিল। এখন আগামী সোমবার যখন এই মামলার দুটি একত্রে উঠবে, সেই সময় পরবর্তী পর্যায়ে যা প্রয়োজনীয় নির্দেশ সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। ধন্যবাদ সৌভিক। ময়না তদন্তের আগে জীবাণুমুক্ত করা হয়নি ট্রে, ছুরি, কাঁচি। নমুনা সংগ্রহের আগে গ্লাভস কিংবা অ্যাপ্রন, বদলাননি ডোম। ময়না তদন্তের ঘরে নমুনা দূষিত হওয়ার সব রকম সম্ভাবনা ছিল। নিহত চিকিৎসকের ময়না তদন্তের ভিডিও দেখে রায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। তিনি এও লিখেছেন যে অভিযোগকারীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী অন্যদের আড়াল করতে ইচ্ছাকৃতভাবেই নমুনা দূষিত করা হয়েছিল। ধর্ষণ খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, মা বাবাকে দীর্ঘক্ষণ মৃতদেহ দেখতে না দেওয়া, তড়িঘড়ি মৃতদেহের সৎকার। আরজিকর কাণ্ডে এরকম গুচ্ছ অভিযোগ ঘিরে যে প্রশ্নটা জোরালো হয়েছে তা হলো, শুরু থেকেই কি এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে? মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন দুপক্ষই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছে। সেই জল্পনাই আরো জোরালো হয়েছে শিয়ালদা কোর্টের রায়, কারণ বিচারক অনির্বাণ দাসের লেখা রায়ে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। রায়ের 137 নম্বর পৃষ্ঠায় বিচারক লিখেছেন, জিজ্ঞাসাবাদের সময় 17 নম্বর সাক্ষী জানান তিনি লক্ষ্য করেছিলেন বেশ কিছু নমুনা দূষিত অবস্থায় ছিল। অভিযোগকারীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী অভিযুক্তর উপস্থিতির বিষয়টা ধোঁয়াশাচ্ছন্ন করে দিতে এবং অন্যদের আড়াল করতে ইচ্ছাকৃতভাবে নমুনা দূষিত করা হয়েছিল। ইনকোয়েস্ট কে করবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সে প্রশ্ন সেখানে তোলা হয়েছে। সেখানে দেখুন, সূর্যাস্তের পরে ময়না তদন্ত, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। এবং হচ্ছে যে ময়নাতদন্তের সময় সাক্ষী হিসেবে যাদেরকে রাখা হয়েছিল সেই সব প্রশ্নগুলো দেখবেন যে আমাদের এগুলো অভিযোগের বিষয় আর নেই। এগুলো হচ্ছে যে আমাদের মহামান্য আদালত তার যে রায় সেখানে এগুলিকে উল্লেখ করেছেন। বিচারক রায়ের পর লিখেছেন, রিপোর্টে দেখা গেছে নিহত চিকিৎসকের ময়নাতদন্তের সময় তার শরীরের কয়েকটি অংশ থেকে নেওয়া নমুনায় অন্য এক মহিলার ক্রোমোজোম পাওয়া যায়। অভিযোগকারীর আইনজীবী দাবি করেছিলেন ধর্ষণ খুনে অন্য কোনো মহিলা জড়িত, তাকে পর্দার আড়ালে রাখা হয়েছে। এ বিষয়ে ফের তদন্ত প্রয়োজন। এরপরই রায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বিচারক অনির্বাণ দাস। তিনি লিখেছেন, তিনি ময়নাতদন্তের ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে দেখা গেছে অন্য মহিলাদের মৃতদেহ মেঝেতে শোয়ানো ছিল। যে ট্রেতে ময়নাতদন্ত হয় তা জীবাণুমুক্ত করা হয়নি। দেখা গেছে নমুনা সংগ্রহের আগে ডোম, গ্লাভস বা অ্যাপ্রন পাল্টাননি। ভিডিওতে এটা পরিষ্কার যে ময়নাতদন্তে ব্যবহৃত ছুরি, কাঁচি জীবাণুমুক্ত করা হয়নি। এটাই দেখিয়ে দিচ্ছে আদর্শ পরিকাঠামো না থাকায় ময়নাতদন্তের যথাযথ প্রোটোকলই মানা হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে ময়নাতদন্তের ঘরে নমুনা দূষিত হওয়ার সব রকম সম্ভাবনা রয়েছে। পোস্টমর্টমের ভিডিওটা যেহেতু কোর্টে এক্সিবিট হয়েছে, প্রকৃত পরিবেশ মানে যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে মডেলের কথা বলা আছে
বা যে গাইডেন্সের কথা বলা আছে সেই এই পোস্টমর্টমের ক্ষেত্রেও আর কি সেই অ্যাম্বিয়েন্স এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এবং তিনি বলেছেন যে এই পোস্টমর্টমটা হয়েওছে আর কি স্ট্রেচারের মধ্যে, প্রপারলি স্টেরিলাইজেশনগুলো হয়নি, যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আর কি পোস্টমর্টমের ব্যবহার হয়, এবং গ্লাভসও আর কি ডোম চেঞ্জ করেনি। রায়ে বিচারক আরও লিখেছেন, জেরায় অভিযুক্ত দাবি করে লালবাজারে পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে মারধর করে চুল ছিঁড়ে নেওয়া হয়। অভিযুক্তর আইনজীবীর সন্দেহ প্রকাশ করেছিলেন সেই চুলই তাকে ফাঁসাতে কাজে লাগানো হয়। এটা বিস্ময়কর যে কলকাতা পুলিশের সংশ্লিষ্ট অফিসারদের প্রশ্নোত্তরের সময় এরকম কোনো প্রশ্নই করা হয়নি। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম বলে মানতে চাননি শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেন তিনি। 2016 সালে বারাসাত কোর্টে বিচারাধীন মাদক পাচারের একটি মামলায় এই বিচারক ফাঁসির সাজা দিয়েছিলেন। বিধাননগর থেকে 53 কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছিল আনসার রহমানকে। তার আগেও কলকাতা পুলিশ এলাকায় মাদক সহ গ্রেফতার হয় আনসার রহমান। বারাসাত কোর্টের সেই মামলায় 32 বছরের আনসারকে ফাঁসির সাজা দিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস। 8 বছর পর সারা ফেলে দেওয়া আরজিকর কাণ্ডে রায় দিলেন তিনি। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে তড়িঘড়ি হাইকোর্টে গেছে রাজ্য সরকার। একই আবেদন নিয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআইও। প্রকাশ সিনহা ও ঝিলম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ।